পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে দেশটি। রোববার সকালে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিব, হাইফা ও অধিকৃত গোলান মালভূমি সহ বিভিন্ন এলাকা। ওয়াশিংটনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ইরান সংঘাতে শেষ পর্যন্ত সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাটির গভীরে থাকা ইরানের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র ফোর্দো স্থাপনায় ভারী বোমা ফেলা হয়েছে। পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি তার। ইরানে মার্কিন হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ইরান এখনই শান্তির পথে না এলে ভবিষ্যতে আরো বড় হামলার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদীদের দেশ ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা। মধ্যপ্রাচ্যে দাপট দেখানো ইরান এখন শান্তির পথ বেছে নিতে বাধ্য। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানায় খামেনি প্রশাসন। ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি তাদের। বিকিরণ পর্যবেক্ষণ সংস্থা ও পারমাণবিক স্থাপনার আশপাশে সরেজমিনে পর্যবেক্ষণ করে কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর আলামত পায়নি। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. মার্কিন হামলাকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। The US administration holds sole and full responsibility for the consequences of its actions. যুক্তরাষ্ট্র গুরুতর অপরাধ করেছে উল্লেখ করে ভবিষ্যতে এর গভীর প্রভাব ফেলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিক ও সেনা এখন হামলার বৈধ লক্ষ্য বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এরই মধ্যে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেমে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় তারা। অন্যদিকে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল, জারি করেছে উচ্চ সতর্কতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের 3টি পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান দিয়ে বাংকার বাস্টার ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফোর্দো পরমাণু কেন্দ্রে হামলায় ব্যবহার করা হয়েছে 1 ডজন বাংকার বাস্টার বোমা, যার প্রতিটির ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। এছাড়া সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি ক্রুজ মিসাইল। ইরানে মার্কিন বোমা হামলার প্রধান লক্ষ্য ছিল ফোর্দো পরমাণু স্থাপনা। মার্কিন বিমান বাহিনীর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় 6টি B-2 স্টিলথ বিমান থেকে সেখানে ফেলা হয়েছে 12টি বাংকার বাস্টার বোমা। প্রতিটি বোমার ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। কোম শহরের কাছে পাহাড়ের নিচে থাকা এই গোপন পরমাণু কেন্দ্রটি এতদিন ছিল হামলার বাইরে। একই সময় সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি টমাহক ক্রুজ মিসাইল। লক্ষ্য ছিল ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা, যেগুলো দেশটির অন্যতম প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এই দুটি স্থাপনার বাইরের একটি অংশেও 2টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ভালোভাবে সুরক্ষিত পরমাণু অস্ত্রাগার ধ্বংস করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে নিজেই হামলার খবর নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, সব বিমান নিরাপদে ফিরে গেছে। যদিও আগেই ইরান হুঁশিয়ার করেছিল যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় পরিণতি হবে। গত 13 জুন শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাতে উভয় পক্ষেই প্রাণহানির সংখ্যা বাড়ছে। ইসরায়েলের দাবি, ইরানি হামলায় 25 জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরান বলছে ইসরায়েলি হামলায় 4 শতাধিক বেসামরিক নিহত হয়েছেন, আহত 3,500-এর বেশি। এমন এক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো বাড়িয়ে দিল বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প সংঘাত আরও উস্কে দিয়েছেন বলে মনে করছেন মার্কিনরা। যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার বদলে উল্টো মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে যাওয়ায় অনেকেই হতাশ। কংগ্রেসের অনুমতি না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে উচ্চ সতর্কাবস্থায় আছে।
ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার পর রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন সফল হয়েছে মার্কিন সেনাদের অভিযান। হুমকি দেন শান্তি প্রতিষ্ঠা না হলে আরও হামলার। ট্রাম্পের দেয়া ভাষণ গুরুত্ব সহকারে দেখেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় হতাশা প্রকাশ করেন অনেকেই। লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরের বাসিন্দারা বলেন হামলার মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আমি অবাক নই, বরং হতাশ, কারণ ট্রাম্পের মতে তিনি আমেরিকা ফার্স্ট পরিকল্পনায় ছিলেন। আমাদের সেনাদের এমন একটি যুদ্ধে পাঠানো আমার মতে অপ্রয়োজনীয়। আমার কাছে মনে হয় এটি পূর্ব নির্ধারিত ছিল। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি যা বলেছিলেন এটি তার বিপরীত। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকান নাগরিকদের পাশ কাটিয়ে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোমা হামলা ইরানে করেছেন, এটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে একটা উত্তেজনা বাড়িয়ে দেবে। সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা দেখলাম তার উল্টো। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উচ্চ সতর্কাবস্থায় আছে। নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনেও সরকারি ভবনগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় শঙ্কিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে ট্রাম্পের এমন আচরণে অবাক নন তারা। বলছেন নিজেদের কর্তৃত্ব ফলাতে কখনোই কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে না আমেরিকা। যুদ্ধের তীব্রতা বাড়বে কিনা তা এখন ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে বলেও মনে করেন তারা। তবে বন্ধু রাষ্ট্রের কাছে সামরিক সহযোগিতা না পেলে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জাবলিনের রিপোর্ট। ইসরায়েল ইরান চলমান সংঘাতে এবার আনুষ্ঠানিকভাবেই নিজেদের জড়িয়ে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নেয়ার পর দুদিনের মাথায় ইরানের 3 স্থাপনায় হামলার ঘটনায় খুলে গেছে অনেক ভয়াবহ সমীকরণের গতিপথ। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অপ্রত্যাশিত আচরণের ফলাফল হতে পারে ভয়াবহ। তবে অবাক হননি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে নিজেদের আধিপত্য ধরে রাখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এমন একাধিক ঘটনার কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যেভাবে তৈরি হচ্ছিল বা তৈরি হয় সেটা শুধু খুব অসঙ্গতিপূর্ণ নয়। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য পৃথিবী জুড়ে সেটা তারা কায়েম করতে চায়। হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েলের সমঝোতাকারী হিসেবে বৈধতা হারিয়েছে ওয়াশিংটন। জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হতে পারে ইরানের অপেক্ষাকৃত সহজ লক্ষ্য। বিশ্লেষকরা মনে করেন সে পথে হাঁটার আগে ইরানকেও পরবর্তী ঘটনা প্রবাহের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রায় 40,000 সেনা মোতায়েন করা রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, স্থল নৌ সবকিছু মিলিয়ে। সেখানে যদি আক্রমণ করতে চায় ইরান, হয়তো সেটা তুলনামূলকভাবে সহজ টার্গেট হবে এবং সেক্ষেত্রে মার্কিন জনগোষ্ঠীর কাছে কিছুটা হলেও জনপ্রিয়তা হারাবে ট্রাম্প। কিন্তু এটা পাল্টাপাল্টি চলার জায়গাটাই কিন্তু ইরানকে অবশ্যই বিবেচনা করতে হবে। সামরিক নয়, মৌখিক নিন্দা আর কূটনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ থাকতে পারে ইরানের মিত্রদের সহযোগিতা। তাই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। ইরানকে সমর্থন দিয়ে ইরানকে মানে সাহায্যে সামরিক কোনো ইয়ে হবে বলে আমার মনে হয় না। তার মানে যেটা হবে সেটা হচ্ছে রাজনৈতিক বা একটা কূটনৈতিক চেষ্টা হয়তো হতে পারে। সহযোগী দেশগুলো আসলে কি ভূমিকা নেবে, কতটা তারা চাইবে যে না এখন ইরানের একটা সমঝোতায় আসা উচিত বা আলোচনায় বসা উচিত, নাকি তারা ইরানকে কিছুটা হলেও মদত দেবে যে না ঠিক আছে তোমরা পাল্টা জায়গাটায় যাও। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান তো যেখানে আছে সেখানে টার্গেট গুলো চিহ্নিত, সেখানে যদি আবার আক্রমণ করে অথবা ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্যের ভিত্তিতে অন্যান্য যদি আক্রমণ করে, তাহলে অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলো খুব একটা ভূমিকা রাখতে পারবে। তবে আগামী 48 ঘন্টা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন বিশ্লেষকরা। তিনি এক ধরনের একটা প্রস্তুতি মানসিক। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ,
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে ক্ষমতার হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। পরে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডন বৈঠকের পর স্বস্তি ফিরেছে দেশের রাজনীতিতে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোর পথে যাত্রায় দেশের রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন ট্রেসিয়ান। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। মতপার্থক্য থাকবেই, তবে যেসব বিষয়ে ঐক্যমত হবে তা নিয়ে কাজ চলছে। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিং এর গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিং এর ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিকক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি। মতপার্থক্য থাকবে, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে, নতুন উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে হাঁটতে হবে আলোর পথে। আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে না, পাল্টানো মানে ভালোর দিকে নিয়ে যেতে হবে। আমাদের কালচারাল কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি। জাতি গঠনের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে বিএনপি কাজ করবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। দেশটির রাষ্ট্রদূত মিস্টার সাইদা শিনিচির সঙ্গে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বৈঠক শেষে কথা বলেন তারা। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর কিভাবে নির্যাতন করা হয়েছে, নেতাদের ফাঁসি, অফিস বন্ধ, আয়নাঘর সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়া শিল্প বাণিজ্য, ব্যবসায় কিভাবে দুদেশ একসঙ্গে কাজ করবে তা নিয়েও কথা হয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শেখ হাসিনার সরকারের হাতে জামাত ইসলামের উপরে কি জুলুম নির্যাতন নিপীড়ন চলেছে। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে তারা মৃত্যুবরণ করেছে, রিমান্ড, ক্রস ফায়ার, আয়নাঘর, এইসব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন। মাননীয় অ্যাম্বাসেডর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এইসব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার টিমের সঙ্গে প্রথম বৈঠক করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশের মানুষের জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি তাকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনের প্রতীক হিসেবে শাপলা চাওয়ার পাশাপাশি ভোটে জয়ের আশা প্রকাশ করেন নেতারা। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিপুল আশা নিয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
আত্মপ্রকাশের প্রায় 4 মাস পর রোববার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে আসেন দলটির নেতারা। প্রতীক হিসেবে শাপলা চেয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমাদের দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখবো আমাদেরকে যাতে শাপলায় মনোনয়ন দেওয়া হয়। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আশা প্রকাশ করে বলেন, আগামীতে সরকার গঠন করবে এনসিপি। সংস্কার বা ঐক্যবাদ কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যেভাবে 5 তারিখে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। এনসিপি এখনও নির্বাচন কমিশনের পুনর্গঠন চায় বলেও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রকিব হুদা এবং আউয়াল কমিশনের বিতর্কিত নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে এসিতে অভিযোগ করেছে বিএনপি। সেই সঙ্গে 3 সিএসি নির্বাচন সংশ্লিষ্ট 19 কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দলটি। এতে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং ইসি সচিবদের ভূমিকা খতিয়ে দেখতে দ্রুত তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই নির্দেশনার সপ্তাহখানেকের মধ্যেই বিতর্কিত 3 নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি দিল বিএনপি। রোববার সকাল 10টায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জমা দেয়। পরে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করে দলটি। এই যে ভোট তারা করেছে নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায় এবং 2টি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। একজন স্বৈরাচার হওয়ার কারণে সংস্কার করে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপে 5ম দিনের বৈঠকে কথা বলেন তিনি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে আপত্তিও জানান বিএনপির এই নেতা। এর আগে সূচনা বক্তব্যে দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান আগামী 2 দিন মুলতবি থাকবে বৈঠক। এই সময় দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। বৈঠকের বিরতিতে জামায়াত সহ অন্য দলের নেতারা জানান এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এমন প্রস্তাবে সম্মত হয়েছে বেশিরভাগ দল। আমরা একটা সংস্কারের মধ্যে আসছি, সুতরাং প্রধানমন্ত্রীকেই শুধু সবকিছুতে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, বাকি সব অর্গানগুলোকে দিয়ে, প্রেসিডেন্টকে দিয়ে, এনসিসি কে দিয়ে, আপার হাউসকে দিয়ে, তাহলে প্রধানমন্ত্রী হিসাবে তার ফাংশনস এত বেশি লিমিট করা হলে তো রাষ্ট্র পরিচালনা কোনো ভারসাম্য হলো না। আপনি কোনো একটা অর্গানকে দুর্বল করে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারবেন না। একজন ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেজন্য ওইটাকে মাথায় রেখে আমাদেরকে সমস্ত সংস্কার করতে হবে, তাহলে বোধহয় আমরা মিসলিড হব। বার এবং ট্রাম নিয়ে যে ঝামেলা ছিল, পরে আমি প্রস্তাব করেছিলাম ভিতরে, এটা টাইম 10 বছর, এটাতেই আমরা একমত হয়ে যাই। বার এবং ট্রামের ব্যাখ্যা যাওয়া দরকার নেই। 3টি দল ছাড়া সকলেই এই প্রশ্নে আমরা এক জায়গায় আসছি। জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, ঐকমত্য তৈরি করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে একটু শক্তিশালী করুন। সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে, এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নির্ধারকদের সাথে কথা বলুন, কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে